আচ্ছা, সিআরপিসি 1898 কি আজকে পড়বো আমরা? তদন্ত, পুলিশ তদন্ত 154 থেকে 176 ধারা। আমরা জানি ফৌজদারি বিচার ব্যবস্থাকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে তদন্ত, একটি হচ্ছে অনুসন্ধান, আর একটি হচ্ছে কি বিচার। তো এই তদন্তটি মূলত পুলিশ অফিসারের কাজ, যেটা আমাদের সিআরপিসিতে মোটামুটি 154 ধারা থেকে শুরু করে 176 ধারার মধ্যে বলা আছে। ওকে, তো প্রথমে আমরা 154 টাচ করি। 154তে বলা আছে যে আমরা মূলত থানায় যে মামলাগুলো দায়ের করি, মূলত তিনভাবে থানায় একটি মামলা দায়ের হয়। এজাহারের মাধ্যমে, জিডির মাধ্যমে, বা নর্মাল একটি অভিযোগ একটি পর্যায়ে মামলায় রূপ নেয়। তো থানায় যখন কোনো একজন ব্যক্তি, যে কেউ কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ প্রদান করে, যদি রিয়েলি সেটা আমলযোগ্য অপরাধ বা কগনাইজেবল অফেন্স হয়, তাহলে অফিসার ইনচার্জ কী করবে? ওই ব্যক্তি যদি মৌখিকভাবে কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ দেয়, তাহলে সেটি কি তার মাধ্যমে লিখে নিবে, অথবা তিনি কারো মাধ্যমে সেটা থানায় লেখাবেন। লেখানোর পর কী করবেন? ওই সংবাদদাতার স্বাক্ষর নেবেন। যখন এই অভিযোগটি লেখা হয়, আমলযোগ্য অপরাধের অভিযোগটি থানায় গ্রহণ করা হয় লিখিতভাবে, তখন সেটাকে আমরা বলতে পারি এজাহার। বাট সেই এজাহার যখন অফিসার ইনচার্জের নির্দেশক্রমে আমাদের বিপি ফর্ম 27 ইনপুট করা হয়, তখন সেটার নাম হয়ে যায় এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। অর্থাৎ এজাহারেরই একটি রূপ হচ্ছে এফআইআর। যখন কোনো একটা আমলযোগ্য অপরাধের অভিযোগ এই বিপি ফর্ম 27 ইনপুট করা হয়, তখন আমরা তাকে বলবো এফআইআর। আর যতক্ষণ পর্যন্ত সেটা 27 নম্বর ফর্মে অন্তর্ভুক্ত করা হয়নি, তখন পর্যন্ত সেটার নাম আমরা বলতে পারবো এজাহার। তো এই বিপি ফর্মটা কি? বিপি মিন্স বাংলাদেশ প্রেস, বা বাংলাদেশের সরকারি প্রেসকে বিপি বলা হয়, বাংলাদেশ প্রেস। তো বাংলাদেশ প্রেসে আমাদের বাংলাদেশের বিভিন্ন অফিস আদালতে সরকারি ব্যবহারকৃত অনেক ফর্ম প্রিন্ট করা হয়, এবং প্রত্যেকটা ফর্মের একটা করে নাম্বার দেয়া আছে। তো মোটামুটি আমাদের এফআইআর এই ফর্মটির নাম্বার হচ্ছে 27। তো যখন থানায় কোনো একজন ব্যক্তি আমলযোগ্য অপরাধের তথ্য প্রদান করে এবং সেটাকে যখন এফআইআর আকারে রূপ দেওয়া হয়, বা এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্টে রূপান্তরিত হয় সেই অভিযোগটি বা এজাহারটি, তখন পুলিশ বিনা পরোয়ানায় সেই অভিযোগের আসামিকে গ্রেপ্তার করতে পারে। তো 154-এ কী করে? অফিসার ইনচার্জ আমলযোগ্য অপরাধটি আমলে নেয়, কিন্তু সেটার ইনভেস্টিগেশন শুরু হয় কত? 156 156 ধারা অনুযায়ী। তাহলে 154-র সঙ্গে 156-র একটি সম্পর্ক আছে। সেটা হচ্ছে 154-তে কী হয়? আমলযোগ্য অপরাধ আমলে নেওয়া হয় থানায়, এবং সেটার ইনভেস্টিগেশন বা তদন্ত শুরু হয় 156 ধারা অনুযায়ী। ওকে, কিন্তু কোনো ব্যক্তি যদি থানায় আমল অযোগ্য কোনো অপরাধের অভিযোগ করে, তাহলে সেই আমল অযোগ্য অপরাধটি এন্ট্রি দেওয়া হয় ফর্ম নাম্বার 65, যেটাকে আমরা জিডি বলে থাকি। তো যখন আমল অযোগ্য কোনো অপরাধের অভিযোগ থানায় এন্ট্রি দেওয়া হয় 65 নাম্বার ফর্মে, তখন সেই অভিযোগের কপি সহ সেই অভিযোগকারীকে ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করা হয় বা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়। এখানে ম্যাজিস্ট্রেট বলতে আমরা বুঝবো এমএম ফার্স্ট ক্লাস বা ক্ষমতাপ্রাপ্ত সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। এবং আমল অযোগ্য অপরাধের জন্য পুলিশ সরাসরি তদন্ত শুরু করতে পারে না, সেক্ষেত্রে বা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে না। সেক্ষেত্রে কী করতে হয়? ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে। এই 155-এ আমল অযোগ্য অপরাধ থানায় আমল অযোগ্য অপরাধের অভিযোগটি গ্রহণ করা হয়, এবং 155 অনুসারেই সেটার তদন্ত শুরু করা হয় যদি ম্যাজিস্ট্রেট অনুমতি দেয়। বাট অনেক সময় দেখা যায় থানায় অনেকে অভিযোগ করেছে সেটি আমলযোগ্য নাকি আমল অযোগ্য। তো এরকম কনফিউশন যদি থাকে একজন অফিসার ইনচার্জের, সেক্ষেত্রে তিনি অ্যাপ্লাই করবেন কত? 157 ধারা। অর্থাৎ আসলেই অভিযোগটি বা অপরাধটি আমলযোগ্য কিনা এই বিষয়ে যদি অফিসার ইনচার্জের কোনো সন্দেহ থাকে, তাহলে তিনি কি করবেন? 157 ধারা অনুযায়ী সেটির
অনুসন্ধান সেটি তদন্ত শুরু করতে বা শুরু করার জন্য তার অধস্তন কোনো কর্মকর্তাকে পুলিশ অফিসারকে নির্দেশ প্রদান করতে পারে। ওকে, এরপর যাচ্ছি কোথায়? 160 160। আমরা যদি ইংলিশে না বলে বাংলায় বলি তাহলে সুবিধা হয়। 160-এ লিখবেন সাক্ষীর প্রতি সমন। এটা কে দিবি? পুলিশ অফিসার। একজন পুলিশ অফিসার সাক্ষীর প্রতি সমন দিতে পারে বা সাক্ষীকে তলব করতে পারে 160 সেকশন 160 অনুযায়ী। অর্থাৎ 160-এ আছে কি? সাক্ষীর প্রতি সমন। 161 কিওয়ার্ডটা হচ্ছে 161। তো 161 বলতে আমরা বুঝি এখান থেকে যে এক কথাটা আমরা নেই তাহলে বলতে পারি এক জবান। তো এই 61-তেই এক আছে, এক জবান, অর্থাৎ পুলিশ জবানবন্দি গ্রহণ করে কত? 161 ধারায়। এখানে পুলিশ যাকে তলব দিল আর কি, অর্থাৎ কোনো অপরাধ সম্পর্কে যে ব্যক্তি জ্ঞাত আছেন বা যে ব্যক্তি কোনো তথ্য জানেন তাকে 160 ধারা অনুযায়ী একজন পুলিশ অফিসার কী করতে পারবে? সমন দিতে পারবে থানায় আসার জন্য। যদি সেই ব্যক্তি আসে তাহলে সেই ব্যক্তির জবানবন্দি গ্রহণ করতে পারবে কত ধারায়? 161 ধারা অনুযায়ী। কিন্তু এই 161 ধারায় যদি কোনো পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে কোনো অপরাধ সম্পর্কে জ্ঞাত আছেন এরকম কোনো ব্যক্তিকে যদি সমন দেয় থানায় আসার জন্য এবং তিনি যদি সেটা অমান্য করেন তাহলে তার শাস্তির বিধান আছে কোথায়? পেনাল কোডের 174-এ আছে কোনো সরকারি কর্মকর্তার যদি কোনো সমন কেউ অমান্য করেন তাহলে তার শাস্তি আছে কত? 1 মাস, সর্বোচ্চ 1 মাস অথবা 500 টাকা। বাট এই সমনটা যদি আদালতের হয় এবং সেটা যদি অমান্য করত তাহলে 2 মাস 1000 টাকা। তো যাই হোক, এখানে আমরা 160 পুলিশ কর্তৃক সাক্ষীর প্রতি সমন, এটা অমানের দণ্ড হচ্ছে সর্বোচ্চ 1 মাস বা 500 টাকা অথবা উভয় দণ্ড। ওকে, তো এই 161-তে আমরা কী পাইলাম? জবানবন্দি, অর্থাৎ পুলিশ জবানবন্দি গ্রহণ করবে 161 ধারায়। এবার যদি আমরা এভিডেন্স অ্যাক্টকে দেখি, এভিডেন্স অ্যাক্টের আমাদের 25 ধারায় বলা আছে যে পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। তো এই 161 তাহলে অপ্রাসঙ্গিক কোথায়? এভিডেন্স অ্যাক্টের 25-এ। আবার এই এভিডেন্স অ্যাক্টের 24-এ বলা আছে যে কোনো ব্যক্তির কাছ থেকে যখন স্বীকারোক্তি নেওয়া হবে তখন কোনো রকম ভয়, ভীতি, প্রলোভন বা প্রতিশ্রুতি প্রদান করা যাবে না। যদি কোনো প্রকার ভয়, ভীতি, কোনো প্রলোভন, কোনো প্রতিশ্রুতি দিয়ে কারো কাছ থেকে কোনো স্বীকারোক্তি নেওয়া হয় তা অপ্রাসঙ্গিক এভিডেন্স অ্যাক্টের 24 ধারা অনুযায়ী। এই কথাটি বলা আছে 163 ধারায়, সিআরপিসির 163 ধারায় ঠিক এই 24 ধারার কথাটিই বলা আছে যে একজন পুলিশ অফিসার যখন কোনো ব্যক্তির জবানবন্দি গ্রহণ করবেন তখন সেই ব্যক্তিকে কোনো রকম ভয়, ভীতি, কোনো প্রলোভন বা কোনো প্রতিশ্রুতি দেখানো যাবে না। ওকে, তাহলে 163-র সঙ্গে এভিডেন্স অ্যাক্টের মোটামুটি 24 ধারার মিল আছে। ওকে, এবারে 162 ধারায় বলা আছে যে একজন পুলিশ অফিসার যখন কোনো ব্যক্তির কাছ থেকে কোনো জবানবন্দি গ্রহণ করবেন সেই ব্যক্তিকে স্বাক্ষর প্রদানের জন্য বাধ্য করা যাবে না। ওকে, এবার আমরা যে 164 হচ্ছে যে অনেক সময় পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায় ম্যাজিস্ট্রেটের কাছে যদি কোনো সাক্ষী বা কোনো ব্যক্তি জবানবন্দি প্রদান করেন বা কোনো স্বীকারোক্তি প্রদান করেন তা প্রাসঙ্গিক। এটি বলা আছে আমাদের এভিডেন্স অ্যাক্টের 26 ধারায়। তো এখানে এই 164-এ সিআরপিসির 164 অনুযায়ী যখন কোনো ম্যাজিস্ট্রেট কোনো আসামি বা কারো কোনো স্বীকারোক্তি নেবেন তাকে আগেই বলে দিবেন যে আপনি স্বীকারোক্তি দিতে বাধ্য না, আপনার দোষ বা অপরাধ স্বীকার করতে বাধ্য না, আপনাকে কোনো রকম ভয়ভীতি, প্রলোভন বা প্রতিশ্রুতি প্রদান করা হচ্ছে না, আপনি স্বেচ্ছায় যা দিবেন সেটা গ্রহণযোগ্যতা পাবে। এবং এজন্যই 164-এ যে স্বীকারোক্তি নেওয়া হয়, ম্যাজিস্ট্রেট যে স্বীকারোক্তি নেওয়া হয় সেটি প্রাসঙ্গিক এবং সেটা আমাদের ইন্ডিকেট করে কত ধারাকে? সেটা ইন্ডিকেট করে আমাদের 26 এভিডেন্স অ্যাক্টের 26 এবং এভিডেন্স অ্যাক্টের 28 ধারাতেও বলা আছে যে ভয়, ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি ব্যতিরেকে যদি কোনো ব্যক্তির স্বীকারোক্তি নেওয়া হয় তা প্রাসঙ্গিক। ওকে, এবার কি 167-এ আমাদের 3টি ফ্যাক্ট মনে রাখতে হবে। 167-এ 3টি ফ্যাক্ট কি? প্রথমে আমাদের মনে রাখতে হবে 24 ঘন্টা, এরপর মনে রাখতে হবে 15 দিন, এরপর মনে রাখতে হবে 120 দিন। এই 24 ঘন্টা সম্পর্কে বলা আছে যে যদি পুলিশ অফিসার 24 ঘন্টার মধ্যে কোনো আসামিকে গ্রেপ্তার করার পর 24 ঘন্টার মধ্যে যদি তিনি তদন্ত শেষ করতে না পারেন তাহলে তিনি
সেই ব্যক্তিকে কোথায় নিয়ে যাবেন? আদালতে নিয়ে যাবেন। এবং আদালতে নিয়ে যাওয়ার পর যদি তিনি মনে করেন যে সেই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আরও প্রয়োজন একজন পুলিশ অফিসারের, তাহলে তিনি রিমান্ডের জন্য আবেদন করতে পারেন, যেটা আদালত কী করতে পারে, ম্যাজিস্ট্রেট কী করতে পারে, সর্বোচ্চ 15 দিনের রিমান্ড মঞ্জুর করতে পারে। এরপর 120 দিন সম্পর্কে কী বলা আছে? ওই মামলাটি সম্পর্কে পুলিশ যদি, ইনভেস্টিগেটিং অফিসার যদি 120 দিনের মধ্যে তদন্ত শেষ করতে না পারেন, তাহলে ওই আসামি যদি অপরাধটি যদি আমলযোগ্য অপরাধ হয়ে থাকে, জামিন অযোগ্য অপরাধ হয়ে থাকে, সেই অপরাধটি জামিন যোগ্য হয়ে যায়, অর্থাৎ সেই আসামি জামিন পাওয়ার যোগ্যতা অর্জন করে। তাহলে 167 ধারায় 3টি ফ্যাক্ট বলা আছে। 24 ঘন্টার মধ্যে যদি পুলিশ অফিসার কাউকে গ্রেপ্তার করার পর তদন্ত শেষ করতে না পারে, তাহলে সেই ব্যক্তিকে কী করতে হবে? ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করতে হবে। প্রেরণ করার পর যদি মনে করে যে সেই আসামিকে আমার আরও দরকার প্রশ্ন করার জন্য, তাহলে তিনি কী করতে পারবেন? রিমান্ডের আবেদন করতে পারবেন, যেটা সর্বোচ্চ 15 দিনের রিমান্ড মঞ্জুর করতে পারেন ম্যাজিস্ট্রেট। এবং সেই মামলা সংক্রান্ত তদন্ত যদি 120 দিনের মধ্যে শেষ না হয়, তাহলে সেই জামিনযোগ্য অপরাধটি জামিন অযোগ্য অপরাধটি জামিন যোগ্য হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কোথায় গেলাম? 167। ওকে, এবার আমরা টাচ করি 174। বলা আছে যে সুরত হাল কত ধারায় আছে? 174। যদি কোথাও কোনো ব্যক্তি সুইসাইড করে বা কারো অপমৃত্যু হয়, তাহলে সেখানে নিকটস্থ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে অবগত করে পুলিশ অফিসার গিয়ে সেখানে কী করতে পারবে? সুরত হাল রিপোর্ট করতে পারবে। কিন্তু 176-এও সুরত হাল আছে। অনেক সময় দেখা যায় যে পুলিশি হেফাজতে কোনো আসামি মারা যেতে পারে, সেক্ষেত্রে ওই সুরত হাল রিপোর্ট কী করবে? ওই সুরত হাল রিপোর্ট করবেন একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এবং এই 176-এর 2-এ বলা আছে যে কবর থেকে লাশ উত্তোলন করতে গেলেও একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে, অর্থাৎ কবর হতে লাশ উত্তোলনের ক্ষমতা কার? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের।